নানা সংকটের গল্প সাজিয়ে গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন বিলম্বের কোনো ইস্যু নেই মন্তব্য আইন উপদেষ্টার। তিন দাবি ও পুলিশের লাঠি পেটার প্রতিবাদে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা, পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারদের নানা কর্মসূচি। এবং রাজশাহী সহ 4 জেলার পদ্মার চরে কাকুন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র্যাব ও এপিবিএন এর সাঁড়াশি অভিযান, অস্ত্র মাদকসহ গ্রেপ্তার 21। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে রেদওয়ান আহমেদ। যত সংকট দেখানো হচ্ছে সবই তৈরি করা। দেশের মানুষ এত কিছু বোঝে না, তারা ভোট দিয়ে শান্তিতে থাকতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, নানা সংকটের গল্প সাজিয়ে গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে, তাই এর পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান মির্জা ফখরুল। নাটক মূল ব্যাপারটা হচ্ছে, দেখলেন যে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়, সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার এগুলোর উন্নয়ন করব, তাই না? জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। রংপুর বিভাগের 9,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি। নির্দিষ্ট সময় শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও ক্লাসে যায়নি। পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও পেশার বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না জানিয়েছেন তারা। একই চিত্র সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও। অন্য দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। এছাড়া 3 দফা দাবিতে বাগেরহাট, ভোলা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর ও লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। আমরা কর্মবিরতি পালন করছি, কিন্তু আমরা বিদ্যালয়ে সারাদিনই অবস্থান করব এবং বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, তাদেরকে দেখে রাখবো। শিক্ষকদের দাবি দেওয়া যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমরা এটা অব্যাহত রাখবো। আমাদের ক্লাস হবে না, ক্লাস চলমান থাকবে না, কিন্তু আমরা শিশুদেরকে সুন্দর মতো তাদের জায়গায় বসিয়ে রাখবো। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে সারা দেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নরসিংদী সরকারি কলেজের শহীদ মিনারের সামনে মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অর্ধশত কর্মকর্তা অংশ নেন। তারা বলেন, সাধারণ শিক্ষা ক্যাডাররা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হতে পারেননি, এক যুগেও নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তারা। এদিকে কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সরকারি অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী 12 নভেম্বরের মধ্যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও জারি করা না হলে নো পদোন্নতি নো ক্লাস পদ্ধতিতে যাওয়ার হুমকি দেন বক্তারা। চলতি 2025-26 অর্থ বছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহ করা হবে। কৃষকের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা দরে 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 49 টাকা দরে 50,000 আতপ চাল সংগ্রহ করবে সরকার। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগামী 20 নভেম্বর থেকে সারা দেশে বড় মৌসুমের ধান চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে উঠেছে অনিয়মের অভিযোগ। সুবিধাভোগীরা বলছেন, কার্ড নবায়নের জন্য অর্থ আদায় করছেন ডিলাররা, আর ডিলাররা বলছেন খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরামর্শে নতুন কার্ডের জন্য নেওয়া হয়েছে টাকা। এ নিয়ে কথা বলতে রাজি নন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি দিনমজুর আতাউর রহমান
সামান্য আয়ের সংসারে তার ভরসা খাদ্যবান্ধব কর্মসূচির 15 টাকা কেজি চাল। বছরে 6 বার স্বল্পবিত্তরা কিনতে পারেন এই চাল। কিন্তু সম্প্রতি চাল নিতে গিয়ে আতাউর রহমান পড়েন বিপাকে। নতুন কার্ডের জন্য ডিলার দাবি করেন 200 টাকা। ডিলার কাইমে আমরা কাছে 200 টাকা করে নিচে যে নয়া কার্ড দিব, শেখ হাসিনার কার্ড বদলাইয়া, আর না দিলে চাল দিত না। আমরা এমন অভিযোগ আরো কয়েকজন সুবিধাভোগীর। বলছেন কার্ড নবায়নের জন্য 200 থেকে 400 টাকা আদায় করছেন ডিলাররা। হাসিনার নাম কাটতে গিয়া 200 টাকা করে দিবাই, তে আমরা কার্ড বদলাইয়া দিব। আমি 200 টাকা দিয়েছি, আর মাসে চাউল আইছে, যাওয়ার পরে আমার নয়া কার্ড দিছেন। আমার কইছে দিলবো তারা 150 টাকা করে দিতাম, আমরা কার্ড দিব। নবীগঞ্জের 13টি ইউনিয়নে প্রায় 13,000 সুবিধাভোগী খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পেয়েছেন। প্রতিবার বিনা খরচে কার্ড নবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদের। কিন্তু ডিলারদের দাবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের পরামর্শে নতুন কার্ডের জন্য নেওয়া হচ্ছে টাকা। ঘটনা তো যে কার্ডে লেখা যেটা নাই অনেকের, এরপরে শেখ হাসিনা লেখা যেটা ওটা কইছে বদলাইতে লাগে, যা কইছে যে খরচের লাগে, তুমি লইয়া আমারে আগে যে ডিলার আছে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। সুবিধাভোগীর তালিকা চাইলে দেন নানা অজুহাত। আমরার কাছে যেটা আছে এটা তো ছবি সহ মাস্টার রোল, যেটা আমরার যে সার্ভারটা আছে, সার্ভারে তো খাদ্য বান্ধব যখন বন্ধ থাকে তখন সার্ভারটা বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ অভিযোগের তদন্ত চলছে। কোনো ডিলার টাকা নিলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে জানান তিনি। ডিলার নিয়োগ পেয়েছেন, ওনারা নিজেরা আমাদের গ্রাহকদের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা নেয়ার যে বিষয়টা, তবে সেটা আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা এটা তদন্ত করছি। যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই ডিলারশিপ ওনাদের বাতিল করব। প্রশাসনের কেউ এ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ডিবিসি নিউজ ডেস্ক। মেহেরপুর, বাগেরহাট ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসি বাসটি ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে রাস্তা পারাপারের সময় এই ঘটনাস্থলে নিহত হন কৃষক শমিকুল। এদিকে বাগেরহাটের ফকিরহাটে খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে সেতু ডিলাক্স নামে একটি বাস রাস্তার পাশের পিলার ভেঙে এক কিশোরকে চাপা দেয়। পুলিশ কিশোর তমিরুলকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। এছাড়া ঝিনাইদহের হরিণাকুণ্ডু বাসের ধাক্কায় ইজি বাইকের যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সকালে চট্টগ্রাম শহরের সরকারি ন্যাশনাল প্রাইমারি বিদ্যালয়ে ক্লাস না নিয়ে শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন দেয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক বেতন কাঠামো বহাল থাকায় তারা চরম হতাশায় ভুগছেন। অন্যদিকে পাঠদান বন্ধ থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারির মিষ্টিতে তেলাপোকা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুক্তা ফার্মেসিকে স্যাম্পল ওষুধ বিক্রির দায় 10,000 টাকা এবং ওরেগানে নামে এক খাবারের দোকানকে পুরনো তেল ব্যবহারের কারণে আরও 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে মহানগরীর চেরাগি মোড় চত্বরে মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী ও নাগরিক সংগঠনগুলো। এ সময় বক্তারা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে বন্দর কর্তৃপক্ষ ও সরকারি কৌশলীরা নদী দখলদারদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে কর্ণফুলী নদী দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। দ্রুত নদীকে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান আন্দোলনকারীরা। দেশের অর্থনীতি যে নদী দিয়ে চলে, সেই নদীটাকে ধ্বংস করার জন্য দখলদারদের সাথে যখন যারা ক্ষমতায় ছিলেন তারা এই নদীকে ধ্বংস করেছে। কখনো প্রকৃতিকে ধ্বংস করার প্রতিদান প্রকৃতি সবসময় সঠিক সময়ে দেয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। উপজেলার পৌর সদরে গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। পরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী ও সাবেক
সদস্য সচিব হামিদুল হক মান্নানের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় নেতারা বলেন, ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব কেবল দেশের ইতিহাসে একটি বড় মোড় ঘোরানো ঘটনা নয়, বরং এটি সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা। এ সময় বিএনপি নেতা আজম খান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। ফুলতলা। চট্টগ্রামের মিরসরাইয়ের শিক্ষাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই আয়োজিত 14তম মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে। 4টি কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। আয়োজকরা জানান, মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র পরীক্ষা নয়, এটি শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে শক্তিশালী করার মাধ্যমও শিক্ষার্থীদের সাহসী করে তুলতে এই কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদী তারা। 1 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। আজ ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিন নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আমলে নেয় হাইকোর্ট। আমদানি রপ্তানিতে 41% শুল্ক বাড়িয়ে গেল 14ই সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর। ব্যবসায়ীদের আপত্তির পরও 15ই অক্টোবর থেকে কার্যকর হয় নতুন মাশুল। এই সিদ্ধান্তের পর মাঠে নামেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বন্দরের অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ 7 দিনের মধ্যে সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কাল দুপুর বন্দর ভবনে নৌ উপদেষ্টার সাথে বন্দর ব্যবহারকারীদের মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও বলেছেন, সেনাবাহিনীর 50% সদস্য তুলে নেয়ার খবর সত্য নয়। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো ধরনের না, কোনো আশঙ্কা নেই। রাজনীতিতে যাই হোক, 13ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে প্রসিকিউশনে কোনো উদ্বেগ নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12ই নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেলে হচ্ছে এই সাক্ষ্য গ্রহণ। এর আগে 2রা নভেম্বর 13তম দিনে CIDর 2 ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দেন। সাবেক প্রধানমন্ত্রী লেথাল উইপন ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা প্রদান করেছিলেন, তারই ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী গুলিবর্ষণ করে এবং 6 জন ছাত্র জনতা সেখানে নিহত হয়। আজকে পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মাসের 12 তারিখে পরবর্তী সাক্ষী উপস্থাপনের জন্য দিন নির্ধারণ হয়েছে। নির্বাচনে অংশ নেবেন জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত আছে। কোনো দলে যোগ দেবেন কিনা তা নিয়ে এখনো কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি বলে গণমাধ্যমকে জানান তিনি। ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে বলেন, 2বার যেহেতু ভোট দিতে পারেননি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা, সে কারণেই ঢাকা 10 এর ভোটার হওয়া। রবিবার বিকেলে গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে আসলে এসব কথা জানান আসিফ মাহমুদ। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোন ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং সাহিত্যিক শহীদ জহির রায়হানের ছেলে তপু রায়হান। রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। জানান, দেশের মানুষের দরকার দুর্নীতি এবং দলীয়করণ মুক্ত সত্যিকারের জনকল্যাণমুখী একটি সরকার ও প্রশাসন। এ সময় নিজের নির্বাচনী ইশতেহারকে
ঐক্যমত্যের ইশতেহার অভিহিত করে তপু রায়হান বলেন যে এই মাসে এলাকা ভিত্তিক এই ইশতেহার প্রকাশ করবেন তিনি। নিজের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সব প্রার্থীর কাছে গিয়ে সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার মা, চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা সহ অনেকেই। গুলশান বনানী ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক, মহাখালী নিয়ে গঠিত আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন তপু রায়হান। এ মাসেই আমরা এলাকা ভিত্তিক ইশতেহারগুলো প্রকাশ করব। আমরা হয়তো একটা ঐক্যমতের ইশতেহার তৈরি করতে পারবো। ঢাকা 17 থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারাই এমপি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি তাদের প্রত্যেকের কাছেই ইশতেহারগুলি নিয়ে যাব। লাঠিচার্জ করে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থীদের পিএসসি কার্যালয়ের সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে 3 দফা দাবি আদায় এবং লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এছাড়াও 5 দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। রবিবার সকাল থেকে সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা। চলে বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কয়েকবার সরে যেতে বলা হলেও তা না শোনায় শুরু হয় লাঠিচার্জ, ব্যবহার করা হয় জলকামান। এতে আহত হন বেশ কয়েকজন পরীক্ষার্থী। পরে পিএসসির সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। তবে 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যারা 47-এর যাতে আরও যারা ক্যান্ডিডেট এই প্রথমবার চান্স পেয়ে তাদের সকলকে একটা গণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। এদিকে 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে অবস্থান কর্মসূচি। আমাদের 10 দফার দাবি মেনে নিয়ে আমাদের যদি প্রজ্ঞাপন দেওয়া হয় আমরা ক্লাসে ফিরে যাব। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা নিঃশর্ত মুক্তি চাই। যেসব পুলিশরা উদ্দেশ্যমূলকভাবে আমার শিক্ষকের উপর হামলা করেছে, আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মিডিয়াতে প্রচার করুন। প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। আমাদের ভাই বোনেরা যারা হসপিটালে কাতরাচ্ছে ওনাদেরকে রেখে আমরা কোনো অবস্থাতেই ক্লাসে ফিরে যাব না। এছাড়া 5 দফা দাবিতে সোচ্চার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। দেশের সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করা প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 106, সাতক্ষীরা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি সাতক্ষীরা 3 আসনে। আমার সঙ্গে মতো যুক্ত আছেন সাতক্ষীরা 3 আসনের যিনি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, তিনি তার ভাবনা নিয়ে জানার চেষ্টা করব। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসন থেকে প্রতিনিধিত্ব করছেন, দল আপনাকে বেছে নিয়েছে, চূড়ান্ত করেছে প্রার্থীতা। জনগণ কি আপনাকে বেছে নেবে? যেহেতু দল আমাকে মনোনীত করেছে, এলাকার জনগণ, আমি যেহেতু এই দেশে এই জেলায় আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত জেলা আমিরের দায়িত্ব পালন করেছি এবং সাধারণ জনগণের সঙ্গে আমার মেলামেশা ছিল, কথাবার্তা তাদের সঙ্গে ছিল, তাদের খোঁজখবর আমি দেখতাম। এই জন্য এলাকার জনগণ ধর্মভীরু এবং তারা আমাকেই বিশেষ করে তারা নিবন্ধিত করবে বলে আমি মনে করি। বিগত সরকারের সময়ে নির্যাতিত ছিলাম, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে এবং আমাদের উপরে অনেক জুলুম তারা করেছে, যার কারণে সাধারণ জনগণ নির্যাতিত হওয়ার কারণে তাদের মনোভাবটা আমাদের দিকেই ঝুঁকে পড়েছে বেশি। এটা হলো প্রধান কারণ। এছাড়াও তারা জানে যে আমরা গরিবদের পাশে, অসহায়দের পাশে যখন সমস্যা হয় তখন আমরা পাশে দাঁড়াই, তাদের সহযোগিতায় এগিয়ে আসি, যার জন্য তারা আমাদেরকেই বেছে নিচ্ছে আর কি। কালীগঞ্জ এবং আশাশুনি মিলে হলো 3 নম্বর আসন। তো আশাশুনি এটা হলো বিশেষ করে রাস্তাঘাট সমস্যাপূর্ণ, মানে উপযুক্ত না, চলাচলের অনুপযুক্ত। এই জন্য রাস্তাঘাটকে করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেছি, প্রতিষ্ঠানে যত উপযুক্ত বিল্ডিং নেই এই দিকে খেয়াল করা। এছাড়াও সাধারণ জনগণের বিশেষ সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করব মনে করছি।
এছাড়া যদি একটু বলতে চাই যে বিএনপিও প্রতিনিধিত্ব করবে, বিএনপিও আছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আপনি? আসলে চ্যালেঞ্জ তো অবশ্যই, নির্বাচনের চ্যালেঞ্জ কোনো বিপরীত দলকে ছোটো করে দেখা উচিত না। এই জন্য আমরা চেষ্টা করছি, এই জন্য আমাদের যারা জনশক্তি আছে সর্বাত্মক চেষ্টা করছে, জনসংযোগ করছে, এবং আমরা মনে করছি যে আমাদের পক্ষেই তাদের মতামত দেবে বলে আশা পোষণ করি আর কি। যদি সমঝোতায় অন্যান্য যে দলগুলো রয়েছে বা সেটার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়বে কিনা, যদি আপনাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কাউকে দেওয়া হলো সেক্ষেত্রে কি? আমার মনে হয় যে আমাকে সরাই অন্য কাউকে দিলেও এলাকার জনগণ তারা চাচ্ছে, সৎ নেতৃত্ব চাচ্ছে, এবং জামাত ইসলামীকে বর্তমান মনে করছে যে এরা সৎ, এমনকি অমুসলিমরাও পর্যন্ত। এই জন্যে তারা, আমার মনে হয় যে তারা আমাকে বাদ দিলেও অন্যকে গ্রহণ করতে পারে। আর সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে সেই ভোটটা কি আসলে দাঁড়িপাল্লার পক্ষে পড়বে? তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়, বিভিন্ন প্রোগ্রাম তাদের করেছি, এমনকি বিগত 5ই আগস্টের পরে যখন নাকি তাদের ভয়াতুর তার অবস্থা ছিল, আমরা তাদের সহযোগিতায় এগিয়ে এসেছিলাম, তাদের অভয় দান করেছিলাম, যার কারণে তারা মনে করছে যে বাংলাদেশে আমরা যে মনে করতাম জামাত ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করতাম, ওটা ওই পর্যায়ে না, আশ্রয়স্থল তারা মনে করছে, তারাও আশ্বাস দিচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার উত্তর এবং দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে। উত্তর গাজায় সৈন্যদের দিকে এগিয়ে যাওয়া এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ওই ব্যক্তি হলুদ সীমারেখা অতিক্রম করছিলেন বলে দাবি ইসরায়েলের। দক্ষিণ গাজাতেও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তিনিও হলুদ সীমারেখা অতিক্রম করে সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর। এদিকে খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরায়েলের আগ্রাসনে গাজায় 2 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 69,000। যুক্তরাষ্ট্রের সরকারের দীর্ঘমেয়াদী শাটডাউনের কারণে দ্বিতীয় দিনের মতো বিশৃঙ্খলার মুখে দেশটির আকাশপথ। স্থানীয় সময় শনিবার একদিনেই বাতিল হয়েছে 1,400টিরও বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে প্রায় 6,000 ফ্লাইট। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে শাটল ডগলাস, নিউ ইয়র্ক লিবার্টি এবং শিকাগো এবং হেয়ার বিমানবন্দরে। একই দশা দেখা গেছে জন এফ কেনেডি সহ কয়েকটি ইন্টারন্যাশনাল বিমানবন্দরগুলোয়। ফলে ভোগান্তির মুখে পড়েছে হাজারো যাত্রী। অচলাবস্থার ফলে বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের মধ্যে ক্লান্তি দেখা দেয় ফ্লাইট চলাচলের হার কমায় FAA। এমনকি আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো